আসসালামু আলাইকুম। আমি মেরিনা পারভিন, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা ক্লজ নিয়ে আলোচনা করব। যত ধরনের ক্লজ হতে পারে এবং ক্লজের প্রকারভেদ এক্সাম্পল সহ বিস্তারিত আমরা দেখব। বিসিএস প্রিলিমিনারি ইংলিশ গ্রামারের পার্টের সিলেবাস ধরে আমরা আগাচ্ছি। সেখানকার টপিক আছে ক্লজের প্রকারভেদ, সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। চলুন দেরি না করে ক্লাসে চলে যাই। আচ্ছা, a clause is a group of words that contains a subject and a verb that have a relationship. Simply clause হলে একটা সাবজেক্ট এবং একটা ভার্ব থাকতেই হবে এবং তাদের মধ্যে একটা রিলেশনশিপ থাকতে হবে। ক্লজ হচ্ছে একটা গ্রুপ অফ ওয়ার্ডস। ক্লজও একটা শব্দগুচ্ছ ফ্রেজের মতো, কিন্তু ফ্রেজ আর ক্লজের মূল পার্থক্য এখানে ফ্রেজে কিন্তু সাবজেক্ট ভার্ব থাকে না, শব্দগুচ্ছ যে কোনো ধরনের শব্দগুচ্ছ, কিন্তু ক্লজে সাবজেক্ট একটা থাকতেই হবে এবং একটা ভার্ব মিনিমাম থাকবে এবং তাদের মধ্যে একটা সম্পর্ক থাকবে। আচ্ছা, দিস রিলেশনশিপ ইজ ক্রুশিয়াল। এই সম্পর্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এ ক্লজ কনভেজ ইনফরমেশন অ্যাবাউট হোয়াট দি সাবজেক্ট ইজ অর ইজ ডুইং রাদার দ্যান বিং সিম্পলি এ র্যান্ডম গ্রুপিং অফ ওয়ার্ডস। বলছে র্যান্ডম শব্দগুচ্ছের মতো কিন্তু ক্লজ না। ক্লজ কিন্তু ইনফরমেশন দেয় কিসের? সাবজেক্টের সম্পর্কে, যে সাবজেক্টটা কি করছে, সাবজেক্ট কি, সাবজেক্ট ইজ অর ইজ ডুইং, সাবজেক্টটা কীরকম অথবা সাবজেক্ট কি করতে চাচ্ছে, করছে কি, সে সাবজেক্টের ক্রিয়াটা কিন্তু ইনফরমেশন দেয়। সো ক্লজটা কিন্তু এই যে রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু ক্রুশিয়াল হচ্ছে ক্লজে সাবজেক্ট এবং ভার্বের মধ্যে যে রিলেশনশিপ সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করে। A sentence can have just one clause or it can have multiple clause. একটা সেন্টেন্সে একটা ক্লজ থাকতে পারে, আবার মাল্টিপল অনেকগুলো ক্লজও কিন্তু থাকতে পারে। The only defining characteristic is of clause is that it must contain a related subject এবং verb. যেটা বলছিলাম সেটাই, যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ডিফাইনিং, অর্থাৎ যেটা ক্লজের হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ক্যারেক্টারিস্টিক মানে বৈশিষ্ট্য, সেটাই হচ্ছে যেটা একটা সাবজেক্ট থাকবে এবং ভার্ব থাকবে, এদের মধ্যে সম্পর্কযুক্ত অবস্থান থাকতে হবে। সাবজেক্ট এবং ভার্ব অবশ্যই সম্পর্কযুক্ত থাকবে পরস্পরের। ফ্রেজ ভার্সেস ক্লজ আরও ক্লিয়ারলি বোঝার জন্য আমরা এখন দেখব ফ্রেজ কি, ক্লজ কি। ফ্রেজ হচ্ছে শব্দগুচ্ছ। দেখেন ফ্রেজ, একটা ফ্রেজ কীরকম? মিউজ সো লাউডলি, শুধু মিউজ সো লাউডলি। ক্লজ কি? দ্যাট ক্যাট মিউজ সো লাউডলি। অর্থাৎ এখানে ভার্বও আছে, সাবজেক্টও আছে। যে দ্যাট ক্যাট, ক্যাট এখানে সাবজেক্ট এবং মিউজ, মিউ মিউ করে যে বিড়াল, সে মিউজ হচ্ছে ভার্ব। ঠিক আছে, তাহলে সাবজেক্ট এবং ভার্বের একটা সম্পর্ক আছে। সাবজেক্ট ক্যাট হচ্ছে মিউ মিউ করে খুবই জোরে জোরে, সো লাউডলি। আর ফ্রেজে দেখেন শুধু মিউজ সো লাউডলি, কোনো মানে সম্পর্কযুক্ত কোনো সাবজেক্ট বা ভার্ব কিন্তু নাই, শুধু ভার্ব আছে। আচ্ছা, ইন দিস এক্সাম্পল দি ক্লজ ক্যান বি অ্যান ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স, ইট ক্যান অলসো বি এ পার্ট অফ এ কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে ক্লজ একটা ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্সও হতে পারে, আবার একটা পার্ট অফ এ বড় একটা কমপ্লেক্স সেন্টেন্সের একটা পার্ট হতে পারে ক্লজ। For example, that cat mews so loudly when she wants to eat. ওই একই সেন্টেন্সটা আমরা আরও বর্ধিত করে লিখতে পারি যে that cat mews so loudly when she wants to eat. তাহলে এখানে ক্লজ যুক্ত করলাম আমরা, mews so loudly কখন? যখন সে খেতে চায়। টাইপস অফ ক্লজেস, ক্লজ কত প্রকার, ভেরি ইম্পর্টেন্ট। প্রিন্সিপাল ক্লজ, মেইন ক্লজ আর ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে মূলত একদম ব্রডলি স্পিকিং দুটো হচ্ছে প্রকারভেদ। একটা হচ্ছে ডিপেন্ডেন্ট অথবা সাবঅর্ডিনেট ক্লজ, একই নাম, হ্যাঁ বিভিন্ন নাম আছে কিন্তু একই জিনিস। প্রিন্সিপাল ক্লজ অথবা মেইন ক্লজ অর ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে, এটা হচ্ছে এক ধরনের। আরেকটা ক্লজ হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ অথবা সাবঅর্ডিনেট ক্লজ। ঠিক আছে, আমরা এখন প্রথমটা দেখি, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। অ্যান ইন্ডিপেন্ডেন্ট ক্লজ ইজ এ ক্লজ দ্যাট ক্যান স্ট্যান্ড অন ইটস ওন। একটা স্বয়ংসম্পূর্ণ ক্লজ কিন্তু কি করতে পারে? একা একাই কিন্তু দাঁড়িয়ে থাকতে পারে, মানে একটা মিনিং কনভে করতে পারে। অ্যাজ এ ডিস্টিংক্ট সেন্টেন্স, একটা স্বয়ংসম্পূর্ণ সেন্টেন্স
হিসেবে কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকতে পারে। টেক এ লুক অ্যাট দিস এক্সাম্পল দেখি। নাম্বার 1, আই লাভ ইটিং কুকিজ। এখানে দেখেন একটা সাবজেক্টও আছে, ভার্বও আছে। সাবজেক্ট হচ্ছে আই, ভার্ব হচ্ছে ইটিং। তাহলে কি ক্লজের শর্ত কিন্তু পূরণ হয়ে গেছে, একটা ভার্ব এবং একটা সাবজেক্ট থাকতে হবে সম্পর্কযুক্ত। এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এবং ফুল স্টপ আছে, সো এটা একটা সেন্টেন্স। মাই ডগ বার্কস এ লট, দ্য কিডস এট লাঞ্চ, হিজ ট্রাক ইজ গ্রিন। এইগুলো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এবং একটা সেন্টেন্স হিসেবে কাজ করছে। ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ, ইন কন্ট্রাস্ট, বিপরীতভাবে দেখি, অ্যান্ড এ ডিপেন্ডেন্ট ক্লজ ইজ নট এ কমপ্লিট সেন্টেন্স। একটা ডিপেন্ডেন্ট ক্লজ, নির্ভরশীল ক্লজ কিন্তু একটা কমপ্লিট সেন্টেন্স হতে পারে না। ডিপেন্ডেন্ট ক্লজেস আর সামটাইম নোন অ্যাজ সাবঅর্ডিনেট ক্লজ, এটাকে সাবঅর্ডিনেট ক্লজও বলা হয়। As their name implies, these clauses depend on independent clauses to clearly express ideas. নাম শুনে বোঝা যায় যে নির্ভরশীল একটা ক্লজ মানে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজের উপর নির্ভর করে এরা, একটা মিনিং দেওয়ার জন্য, এই যে এক্সপ্রেস আইডিয়া শেয়ার করার জন্য সে একাই স্বয়ংসম্পূর্ণ না, সে নির্ভরশীল। কিসের উপরে? ইন্ডিপেন্ডেন্ট ক্লজের উপর নির্ভরশীল। Here are few examples of dependent clauses. তাহলে আমরা এক্সাম্পল দেখি। নাম্বার 1, when I grow up, এখানে আমি ফুল স্টপ দিয়েছি কিন্তু এটা তো একটা ফুল সেন্টেন্স না। যখন আমি বেড়ে উঠলাম, তারপর একটা আসক্তি জাগাচ্ছে, তাই না, যে কি এরপরে কি, অর্থাৎ এই সম্পূর্ণভাবে মিনিংটা প্রকাশ করতে পারছে না। নাম্বার 2, although he sings well, যদিও সে ভালো গায়, তারপর এই যে দেখেন আমাদের মধ্যে একটা কোয়েশ্চেন জাগে, অর্থাৎ তার মিনিং সম্পূর্ণ হলো না। নাম্বার 3, দ্য মাউস দ্যাট ওয়াজ হাইডিং, যে ইঁদুরটা লুকাচ্ছিল, তারপর কি, তারপরে কিন্তু আমরা জানি না, সো এটা সাবঅর্ডিনেট ক্লজ অথবা ডিপেন্ডেন্ট ক্লজ। টু টার্ন দিস ডিপেন্ডেন্ট ক্লজেস ইনটু ফুল সেন্টেন্স ইউ নিড টু কম্বাইন দেম উইথ ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এখন ওই সাবঅর্ডিনেট ক্লজগুলোকে আমরা যখন ফুল সেন্টেন্স হিসেবে যদি প্রকাশ করতে চাই, আমাদের ইন্ডিপেন্ডেন্ট ক্লজ লাগবে। এখন এক্সাম্পল দেখলে আমরা ক্লিয়ার হয়ে যাব। এক হচ্ছে when I grow up, I want to be a doctor। তাহলে এই I want to be a doctor এটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এবং এখন হচ্ছে পুরো সেন্টেন্সটা কিন্তু মেক সেন্স করছে। আমরা এখন বুঝতে পারছি যে আমি যখন বড় হব I want to be a doctor, আমি ডাক্তার হতে চাই। নাম্বার 2, although he sings well, he hates karaoke। যদিও সে ভালো গায়, আমরা বলেছিলাম হি হেটস কারিওকি, সে কিন্তু কারিওকি একদম অপছন্দ করে। আই সার্চ থ্রু দি বেসমেন্ট অ্যান্ড ফাউন্ড দি মাউস দ্যাট ওয়াজ হাইডিং। আমি বেসমেন্ট খুঁজে দেখলাম এবং তারপরে আমি বের করলাম ওই ইঁদুরটা যে হচ্ছে লুকাচ্ছিল। এখন আমরা মিনিংটা স্বয়ংসম্পূর্ণ হলো, কারণ আমরা আই সার্চ থ্রু দ্য বেসমেন্ট, এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যুক্ত করলাম, তারপরে এটা মেক সেন্স করলো। আচ্ছা, এখন আমরা দেখব নাউন ক্লজ। ক্লজের প্রকারভেদ আছে, আমরা আগে বলেছি। এখন আমরা নাউন ক্লজ কাকে বলে উদাহরণ দেখব, এক্সাম্পল দেখব। Here's an example of noun clause. Number 1, she completely understood everything he said. সে সম্পূর্ণভাবে বুঝে ফেলেছিল কি বলেছে, এভরিথিং হি সেড, সে যাই বলেছিল। তাহলে আন্ডারলাইন দেখেন, এটাকে পুরো রিপ্লেস করা যায়, যে কোনো কিছু দিয়ে আপনি রিপ্লেস করতে পারবেন, নাউন দিয়ে রিপ্লেস করতে পারবেন। নাউন ক্লজ আমরা তখনই বুঝবো যখন দেখব যে পুরো ক্লজটা একটা নাউন হিসেবে কাজ করছে। যেমন দেখেন এভরিথিং হি সেড, এটা একটা ক্লজ, কিন্তু নাউন ক্লজ কেন? কারণ হোয়াট দিয়ে, কি দিয়ে আমরা কিন্তু রিপ্লেস করতে পারবো। শি কমপ্লিটলি আন্ডারস্টুড সামথিং, কি, যে কোনো একটা নাউন দিয়ে আমরা কিন্তু এটা সোয়াপ করলে কিন্তু একটা উত্তর পাচ্ছি। সো তখন যখন বুঝবেন যে একটা নাউন দিয়ে রিপ্লেস করতে পারবো, তখন বুঝতে হবে এটা নাউন ক্লজ হিসেবে কাজ করছে। এবং প্রিলিতে এই ধরনের কোশ্চেনই আসে, আন্ডারলাইন করে দেয় এবং বলে কোনটা নাউন ক্লজ দেখিয়ে দাও। এখন দেখি, ইন দিস এক্সাম্পল এভরিথিং হি সেড ইজ এ ডিপেন্ডেন্ট অর সাবঅর্ডিনেট ক্লজ দ্যাট অ্যাক্টস অ্যাজ এ নাউন। একটা সাবঅর্ডিনেট ক্লজ এবং এটা নাউন হিসেবে কাজ করছে, বিকজ ইট কমিউনিকেটস দ্য স্পেসিফিক থিং দ্যাট শি, দ্য সাবজেক্ট অফ দ্য সেন্টেন্স, আন্ডারস্ট্যান্ড। কারণ এটা একটা স্পেসিফিক একটা জিনিস
যেটা সে সম্পূর্ণ বুঝেছিল। কি বুঝেছিল? সো এই কি বুঝেছিল সেটার উত্তর পেলাম কি দিয়ে? নাউন দিয়ে। সো এটা একটা নাউন ক্লজ। আচ্ছা, everything he said can be replaced with his explanations and the sentence will still make perfect sense. She completely understood his explanations. এখানে আমরা একটা রিপ্লেস করে দিলাম এবং সম্পূর্ণভাবে কিন্তু আবার বুঝতে পারছি আমরা। সে তার যত বর্ণনা, তার যত এক্সপ্লেনেশনগুলো সে কমপ্লিটলি বুঝেছিল। আচ্ছা, ফর মোর এক্সাম্পল, আরও এক্সাম্পল দেখি। দে রিমেম্বার্ড হোয়াট দি কি নোট স্পিকার কাভার্ড। তাহলে দে রিমেম্বার্ডের পরে পুরোটা একটা নাউন দিয়ে কিন্তু আমরা রিপ্লেস করতে পারছি। দে রিমেম্বার্ড হোয়াট, কি রিমেম্বার করেছিল। এই কি এর উত্তর আমরা পাচ্ছি কিন্তু এই সেন্টেন্সের ক্লজের মাধ্যমে। হোয়াট দি কি নোট স্পিকার কাভার্ড। তাহলে আমি রিভাইজ করি, সোয়াপড ইন নাউন। এখন আমরা নাউন বসাই দিই। দে রিমেম্বার্ড দি কি নোট স্পিকারস প্রেজেন্টেশন। হোয়াট, তারা মনে রেখেছিল কি নোট স্পিকারের প্রেজেন্টেশন। তাহলে কি দ্বারা যদি উত্তর পাই আমরা, সেটা হবে নাউন ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজ, an adjective clause acts as an adjective in its sentence. তাহলে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে, সেই পুরো ক্লজটা যদি অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে তাহলে সেটাকে আমরা বলবো অ্যাডজেক্টিভ ক্লজ। নাম্বার 1 এক্সাম্পল দেখি। মাই ফ্রেন্ড হু রাইডস এ মোটরসাইকেল সেড ইটস এ গ্রেট উইকেন্ড টু রাইড। কে? মাই ফ্রেন্ড, যে কিনা মোটরসাইকেল চালায়। তাহলে আমরা এক্সাম্পল রিভাইজ করে দেখি। মাই মোটরসাইক্লিস্ট ফ্রেন্ড, শর্টকাটে আমরা লিখে ফেললাম যে মোটরসাইকেল চালায়, তাহলে মোটরসাইক্লিস্ট দিয়ে দিলাম। সেড ইটস এ গ্রেট উইকেন্ড টু রাইড। তাহলে এখানে অ্যাডজেক্টিভ ক্লজ কোনটা? মাই মোটরসাইক্লিস্ট ফ্রেন্ড, এই পুরোটাই অ্যাডজেক্টিভ ক্লজ। নো ম্যাটার হোয়াট টাইম অফ দ্য ডে উই ভিজিট উই অলওয়েজ রান ইনটু দি ডগ দ্যাট বার্কস। আমরা যখনই দিনের যে সময়ে আমরা যাই না কেন, আমরা ওই কুকুরটা যে ঘেউ ঘেউ করে তার পাল্লায় পড়ে যাই। আচ্ছা, এখন দ্য ডগ দ্যাট বার্কসটাকে আমরা রিপ্লেস করে দিব দি লাউড ডগ। তাহলে কি এটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। ডগটা কীরকম? ভেরি লাউড। তাহলে এটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে, সো এটা অ্যাডজেক্টিভ ক্লজ। যত প্র্যাকটিস করবেন তত আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। অ্যাডভার্বিয়াল ক্লজ তাহলে কি? অ্যাডভার্বিয়াল ক্লজটা খুব ইম্পর্ট্যান্ট, মনোযোগ দিবেন, কারণ অনেক প্রকারভেদ আছে। তাহলে অ্যাডভার্বিয়াল ক্লজ নাম শুনেই বোঝা যাচ্ছে ইজ এ ডিপেন্ডেন্ট ক্লজ দ্যাট মডিফাইজ এ ভার্ব, অ্যাডজেক্টিভ অ্যান্ড অ্যাডভার্ব ইন এ সেন্টেন্স। সিম্পলি একটা অ্যাডভার্ব যা করে একটা অ্যাডভার্বিয়াল ক্লজ ঠিক তাই করে। অর্থাৎ অ্যাডভার্বিয়াল ক্লজটা অ্যাডভার্ব হিসেবে কাজ করে। এবং আমরা জানি অ্যাডভার্ব কী করে? অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করে, অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকে মডিফাই করে, অ্যাডভার্বকেও মডিফাই করে। সো অ্যাডভার্বিয়াল ক্লজ তাই করবে যা অ্যাডভার্ব করে। Adverbial clause makes a sentence richer by providing additional context and description that standard adverbs cannot. এখন adverbial clause যদি adverb হিসেবে কাজ করে তাহলে আমাদের adverbial clauseর দরকার কেন? শুধু adverb হলেই তো হতো। এখন দুটো ক্ষেত্রে হচ্ছে adverbial clauseটা লাগে। যখন আমরা অনেক ডিটেইল কোনো কিছু বলতে যাব তখন লাগে, এবং যখন আমরা কনটেক্সট ক্রিয়েট করতে চাইব তখন হচ্ছে লাগে। অর্থাৎ আরও পরিষ্কার করে যদি বলি, আমরা যখন ছোট সেন্টেন্স দিয়ে কাজ সারবো তখন আমরা অ্যাডভার্ব ইউজ করব। আর যখন আমরা অনেক ডিটেইলড এবং অনেক একদম প্রিসাইজ কোনো কিছু বলতে যাব, অর্থাৎ নিখুঁতভাবে যখন আমরা বর্ণনা করব অনেক ওয়ার্ড দিয়ে বা সমৃদ্ধ কোনো সেন্টেন্স লিখতে যাব, তখন হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজটা লাগে। এখন আমরা এক্সাম্পল দেখলে ক্লিয়ার হয়ে যাবে। লেটস সি হাউ অ্যাডভার্বিয়াল ক্লজেস অ্যান্ড অ্যাডভার্বস কম্পেয়ার ইন দিস এক্সাম্পল। এখন আমরা দেখি কিভাবে কম্পেয়ার করা যায় অ্যাডভার্ব এবং অ্যাডভার্বিয়াল ক্লজ। নাম্বার 1, হি বেকস কেকস উইকলি। উইকলি এখানে অ্যাডভার্ব, যে সে কেক বানায় সাপ্তাহিকভাবে। রিভাইজ করে দেখি, রিভাইজভাবে আমরা লিখতে পারি
অ্যাডভার্বিয়াল ক্লজ ব্যবহার করে যদি আমরা লিখি তাহলে কি হবে, হি বেকস কেক বিফোর হি লিভস ফর ওয়ার্ক এভরি সানডে। তাহলে এখানে বিফোর হি লিভস ফর ওয়ার্ক এভরি সানডে, এই পুরোটাই কিন্তু এই যে উইকলির বদলে আমরা এত বড় লিখেছি, বিফোর হি লিভস ফর ওয়ার্ক এভরি সানডে। তাহলে এখানে আন্ডারলাইনটা আসলে এই হি বেকস কেকসের পরে হবে, বিফোর থেকে শুরু হলো এবং সানডেতে শেষ হলো, পুরোটাই অ্যাডভার্বিয়াল ক্লজ হিসেবে কাজ করছে। আমরা কি ডিটেল বললাম যে সে কেক বানায়, তবে সে যখন কাজের জন্য বের হয় ঠিক তার আগে, এবং কবে কবে, এভরি সানডে। সো আমরা অনেক বড় এবং কি করলাম, আরও ডিটেল দিয়ে বুঝিয়ে দিলাম যে সে কেক বানায় কিভাবে। আচ্ছা, নাম্বার 2, ইগারলি কমা মাই ব্রাদার এগ্রিড টু দি বিজনেস প্রপোজাল। তাহলে এখানে ইগারলি হচ্ছে একটা অ্যাডভার্ব। এখন আমরা রিভাইজ করলাম, আমরা যদি অ্যাডভার্বিয়াল ক্লজ দিয়ে লিখি তাহলে কি হবে, অ্যাজ ডলার সাইন্স ফ্ল্যাশড ইন হিজ আইস কমা মাই ব্রাদার এগ্রিড টু দি বিজনেস প্রপোজাল। তাহলে ইগারলির বদলে এত বড় আমরা লিখলাম, দেখেন অ্যাডভার্বিয়াল ক্লজ, অ্যাজ ডলার সাইন্স ফ্ল্যাশড ইন হিজ আইস, অর্থাৎ সে চোখে খালি ডলার সাইন দেখলো এবং সে তখন কি হলো, অনেক লোভে পড়ে গেল এবং সে কিন্তু কি হলো, বিজনেস প্রপোজালে সে এগ্রি হয়ে গেল। তো আমরা আরও নিখুঁতভাবে এবং অনেক বড় শব্দ দিয়ে যখন আমরা ডিটেলে বোঝাতে যাচ্ছি তখন অ্যাডভার্বিয়াল ক্লজটা লাগে। আচ্ছা, when we need to write a succinct sentence we should use an adverb, যেটা বলছিলাম succinct মানে কি, যথেষ্ট কিন্তু ছোট। succinct শব্দটার অর্থ হচ্ছে যথেষ্ট কিন্তু ছোট, অর্থাৎ সবচেয়ে মিনিমাল শব্দ দিয়ে যখন আমরা একই আইডিয়া প্রকাশ করতে পারি সেটাকে আমরা বলবো succinct, এবং তখন অ্যাডভার্বটা কাজে দেয়। বাট when we need more information and we should use an adverbial clause, যখন আমাদের আরও বেশি ইনফরমেশন দরকার তখন অ্যাডভার্বিয়াল ক্লজটা আমরা ব্যবহার করব। অ্যাডভার্বিয়াল ক্লজ এবং অ্যাডভার্বিয়াল ফ্রেজের পার্থক্য ঠিক ভার্ব এবং ক্লজের পার্থক্যটাই। এখানে কি বলছে দেখেন, an adverbial clause is similar to but not the same as an adverbial phrase, অর্থাৎ অ্যাডভার্বিয়াল ফ্রেজ আর অ্যাডভার্বিয়াল ক্লজ সিমিলার, অর্থাৎ তারা একই রকম কিন্তু পার্থক্যটা আছে। বোথ আর গ্রুপস অফ ওয়ার্ডস, দুটোটাই হচ্ছে কি গ্রুপ অফ ওয়ার্ডস, শব্দগুচ্ছ, এবং প্লে দি অ্যাডভার্ব রোল, অর্থাৎ অ্যাডভার্বিয়াল ফ্রেজও অ্যাডভার্বের মতোই কাজ করে, কিন্তু মূল পার্থক্য হচ্ছে দেখেন, কন্টেইনস এ সাবজেক্ট অ্যান্ড এ ভার্ব ওয়াইল অ্যাডভার্বিয়াল ফ্রেজ ডাজ নট, অর্থাৎ প্রত্যেকটা ক্লজের মতোই ক্লজে একটা সাবজেক্ট এবং ভার্ব থাকবে, ফ্রেজে কিন্তু সেটা থাকে না। এক্সাম্পল অফ অ্যাডভার্বিয়াল ফ্রেজেস, আরও ক্লিয়ার করার জন্য এখন আমরা এক্সাম্পল দেখব অ্যাডভার্বিয়াল ফ্রেজের। নাম্বার 1, আন্দ্রে ইটস হিজ লাঞ্চ উইথ গাস্টো। এই উইথ গাস্টো হচ্ছে কি অ্যাডভার্ব হিসেবে কাজ করছে, কারণ কি এই ইটস ভার্বকে মডিফাই করছে, সে কিভাবে খায়, সে খুব উৎসাহের সাথে খায়, উইথ গাস্টো। কিন্তু এটা একটা ফ্রেজ, কারণ এই উইথ গাস্টোর মধ্যে কিন্তু আবার কি সাবজেক্ট ভার্ব কিন্তু নাই, শুধু একটা শব্দগুচ্ছ। আচ্ছা, কিন্তু এই সেন্টেন্সের অ্যাডভার্ব কোনটা, উইথ গাস্টো। উইথ থট কমা থ্রু লজিক কমা দ্যাট দি নেক্সট বাস উড কাম অ্যাট 3:10, অর্থাৎ এই যে উইথ থ্রু লজিক, এই থ্রু লজিকটা এই থটকে কিন্তু কি করছে, মডিফাই করছে। এটা একটা অ্যাডভার্ব হিসেবে কাজ করছে, কিন্তু এটা একটা ফ্রেজ, শব্দগুচ্ছ, এখানে কোনো ভার্ব নাই, সাবজেক্টও নাই। আমরা খুব লজিক্যালি চিন্তা করেই দেখলাম যে হ্যাঁ বাসটা কিন্তু 3:30-তে আসবে, নেক্সট বাসটা হচ্ছে 3:10 অর্থাৎ 3:10 আসবে। তাহলে এগুলো হচ্ছে ফ্রেজ। এখন আমরা ক্লজ দেখি, অ্যান্ড আন্দ্রে ইটস হিজ লাঞ্চ, দেখেন একই সেন্টেন্স দিয়ে কিন্তু, তাহলে বুঝতে আরও সুবিধা হবে। আন্দ্রে ইটস হিজ লাঞ্চ ফাস্টার দ্যান এভরিওয়ান এলস ইটস, তাহলে এটাও অ্যাডভার্ব হিসেবে কাজ করছে, কারণ এই ইটসটাকে মডিফাই করছে কি, ফাস্টার, খুব দ্রুত খায়। কিন্তু এই ফাস্টার দেন এভরিওয়ান এলস ইটস, এখানে একটা সাবজেক্ট আছে এভরিওয়ান এবং আরেকটা ভার্ব আছে ইটস, সো এটা একটা অ্যাডভার্বিয়াল ক্লজ, পুরোটাই এই আন্ডারলাইন করা পুরোটাই অ্যাডভার্ব হিসেবে কাজ করছে। আচ্ছা, উই থট বিকজ দি বাস হ্যাজ বিন সো প্রেডিক্টেবল লেটলি দ্যাট দি নেক্সট ওয়ান উড কাম অ্যাট
3:10 অর্থাৎ এই যে 3:10 যে বাসটা আসার কথা, এই হুবহু এই সেন্টেন্সটাকে আমরা দেখেন অ্যাডভার্বিয়াল ক্লজ, এই বিকজ থেকে শুরু লেটলিতে শেষ পুরোটাই কিন্তু অ্যাডভার্বিয়াল ক্লজ। উই থট, যে আমরা ভেবেছি, বিকজ কারণ বাসটা প্রেডিক্টেবল লেটলি, সম্প্রতি খুব বেশি কি অনুমান করা যায় এমন, দ্যাট দি নেক্সট ওয়ান, তাহলে কি পরবর্তী বাসটা আসবে 3:10। তাহলে পুরো ক্লজটাই হচ্ছে অ্যাডভার্ব হিসেবে কাজ করছে, কারণ এই যে থটটাকে এটা হচ্ছে মডিফাই করছে। আই গেস বুঝতে পেরেছেন। এখানে তাহলে একটা নাউন এবং একটা সাবজেক্ট এবং একটা ভার্ব আমরা বের করি। সাবজেক্ট হচ্ছে বাস এবং হ্যাজ বিন হচ্ছে ভার্ব, এখানে বি ভার্বকে পাস্ট পার্টিসিপল। তাহলে আমরা ক্লজ পেয়ে গেলাম। ক্লজের শর্ত কি, একটা সাবজেক্ট থাকবে এবং একটা ভার্ব থাকবে। যত এক্সাম্পল দেখবেন তত হচ্ছে আরও ক্লিয়ার হবে কনসেপ্টটা। এখন আমরা 8 ধরনের যে অ্যাডভার্বিয়াল ক্লজ আছে সেই প্রকারভেদটা ভালো করে দেখব। দেখেন, there are 8 types of adverbial clauses. Adverbial clauses come in many different forms. Each of these forms is characterized by the nature of the information the clause is communicating. অর্থাৎ nature of the information, তথ্যের ধরনটা বুঝে কিন্তু ক্লজটা হচ্ছে একটা ক্লজ হচ্ছে গঠিত হয় হচ্ছে কি ধরনের তথ্য দিচ্ছে। ঠিক আছে, এই 8 ধরনের অ্যাডভার্বিয়াল ক্লজের আমরা এখন দেখব, প্রকারভেদটা দেখব। অ্যাডভার্বিয়াল ক্লজ অফ ম্যানার। না, সবার প্রথমে হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ ম্যানার। ম্যানার মানে কি, ধরন, কিভাবে হয় সেটা বোঝাবে। অ্যান অ্যাডভার্বিয়াল ক্লজ অফ ম্যানার ডিসক্রাইবস হাউ দি অ্যাকশন ডিসক্রাইবড ইজ টেকিং প্লেস। অর্থাৎ অ্যাডভার্বিয়াল ক্লজ অফ ম্যানার হচ্ছে প্রকাশ করে কি, হাউ দি অ্যাকশন ডিসক্রাইবড, অর্থাৎ ক্রিয়াটা মানে কাজটা কিভাবে হচ্ছে। এই হাউ এর উত্তরটা দেয়, হাউ কিভাবে এই কাজটা হচ্ছে সেটার হচ্ছে বর্ণনা দেয় অ্যাডভার্বিয়াল ক্লজ অফ ম্যানার। এক্সাম্পল দেখি তাহলে ক্লিয়ার হবে। এ, শি অ্যাড্রেসড দি ক্রাউড অ্যাজ শি হ্যাড প্র্যাকটিসড ইন দ্য মিরর। সে ক্রাউডটাকে অ্যাড্রেস করেছিল, ক্রাউড মানে অর্থাৎ অডিয়েন্সকে, জনগণকে সে চিহ্নিত করছিল বা তাদের উদ্দেশ্যে কথা বলছিল। অ্যাজ শি হ্যাড প্র্যাকটিসড ইন দ্য মিরর, সে আয়নাতে নিজে নিজে যেভাবে প্র্যাকটিস করেছে ঠিক সেভাবেই সে ক্রাউডের সাথে কথা বলছিল। তাহলে এখানে অ্যাজ দিয়ে বোঝাচ্ছে কি, ঠিক যেভাবে সে কিন্তু আয়নাতে দেখে দেখে প্র্যাকটিস করেছে, সত্যি সত্যি সে এইভাবেই কাজটা করেছিল। তাহলে কি, হাউ এর উত্তর কিন্তু পেলাম। কিভাবে, অ্যাজ, ঠিক সেভাবে সে মিররে অর্থাৎ আয়নাতে প্র্যাকটিস করেছিল যেভাবে। আশা করি বুঝতে পারছেন। একটু মনোযোগ দিয়ে পিডিএফে প্র্যাকটিস করবেন, বারবার দেখবেন এবং আমার বুঝিয়ে দেওয়াটা একটু ধীরে সুস্থে যদি বুঝেন তাহলে কিন্তু ক্লিয়ার হবে। কারণ একটু ইভেসিভ, অর্থাৎ বুঝেও মনে হচ্ছে যে বুঝতে পারছি না, এরকম হচ্ছে কনসেপ্টগুলো। সেই কারণে খুব মনোযোগ দিয়ে লিখে লিখে প্র্যাকটিস করে, উদাহরণ দেখে দেখে আমার বোঝানোটা বারবার অবজার্ভ করে বারবার প্লে করবেন, তারপরেই হচ্ছে ক্লিয়ার হবে। আচ্ছা, নাম্বার 2তে যাই, বি নাম্বার এক্সাম্পলে যাই। দে ডিজাইন দ্য নিউ প্রোডাক্ট দ্য ওয়ে ইনোভেটার্স প্রবলেম সলভ অ্যারাউন্ড ডিজাইন ফ্লস। তারা এমনভাবেই প্রোডাক্টটা ডিজাইন করলো ঠিক যেভাবে ইনোভেটররা, এই যে দ্য ওয়ে, এখানে ম্যানারটা বোঝাচ্ছে হাউ, কিভাবে, ঠিক যেভাবে ইনোভেটররা, উদ্ভাবকরা প্রবলেম সলভ করে ডিজাইন ফ্লগুলো বের করে। আই গেস বুঝতে পেরেছেন। অ্যাডভার্বিয়াল ক্লজেস অফ প্লেস, এটা একটু তুলনামূলকভাবে সোজা, কারণ প্লেস বোঝায়। অ্যাডভার্বিয়াল ক্লজেস অফ প্লেস ডিসক্রাইব ওয়্যার দি অ্যাকশন ইজ সেন্টেন্স মেইন ক্লজ টেক্স প্লেস। তাহলে কোথায় আসলে অ্যাকশনটা হচ্ছে, অর্থাৎ ক্রিয়া বা কাজটা কোথায় সম্পাদন হচ্ছে সেটা হচ্ছে বোঝাচ্ছে। এক্সাম্পল, মাই সন টোল্ড মি another fight broke out where he eats lunch at school. তাহলে আমার সন্তান বলল যে আরেকটা কিন্তু মারামারি লেগেছে, কোথায়, যেখানে সে আসলে স্কুলে লাঞ্চ করে, ঠিক সেই জায়গাতে হচ্ছে নতুন করে একটা ঝগড়া বিবাদ লেগেছে।
নাম্বার 2 বি নাম্বার দেখেন, দে ড্রোভ বিয়ন্ড ওয়্যার দি সিটি এন্ডস। তাহলে কোথায় তারা ড্রাইভ করলো? বিয়ন্ড ওয়্যার দি সিটি এন্ডস, অর্থাৎ শহরের শেষ প্রান্তেরও বাইরে তারা ড্রাইভ করলো। আই গেস এটা কম্প্যারেটিভলি কিন্তু বোঝাটা ইজি। অ্যাডভার্বিয়াল ক্লজেস অফ কন্ডিশন, তাহলে কন্ডিশন দিয়ে বোঝা যাচ্ছে শর্ত, যখন কোনো শর্ত প্রকাশ করে। উইল বি সিটিং ইন দি কনফারেন্স রুম আনটিল দে টেল আস টু লিভ, একটা শর্ত, আমরা যতক্ষণ পর্যন্ত তারা আমাদেরকে না বলছে চলে যেতে ততক্ষণ পর্যন্ত আমরা কনফারেন্স রুমে বসে থাকবো। তাহলে এটা একটা শর্ত না, যে আমরা তারা যখন বলবে চলে যেতে তার আগ পর্যন্ত আমরা কিন্তু বসেই থাকবো এবং কনফারেন্স রুমে। তাহলে শর্তটা কি? তাদেরকে বলতে হবে যে তোমরা চলে যাও। বি নাম্বার দেখেন, ওয়েদার মাই হাজব্যান্ড লাইকস ইট অর নট, উইল বি সেলিব্রেটিং থ্যাঙ্কস গিভিং অ্যাট মাই প্যারেন্টস হাউস। আমার হাজব্যান্ড পছন্দ করুক আর নাই বা করুক, আমরা কিন্তু থ্যাঙ্কস গিভিংটা সেলিব্রেট করব কোথায়? আমাদের প্যারেন্টস হাউসে। তাহলে এটাও একটা শর্ত, যে শর্তটা হচ্ছে যে আমার হাজব্যান্ড পছন্দ করতেও পারে নাও করতে পারে, কিন্তু আমি সেটা মানবো না। আই গেস বুঝতে পেরেছেন, এখানে কন্ডিশন মানে হচ্ছে শর্ত থাকবে, একটা কোনো একটা ডিপেন্ডেন্ট কাজ থাকবে যে এইটা করার পরেই এটা হবে, আদারওয়াইজ হবে না। অ্যাডভার্বিয়াল ক্লজেস অফ রিজন, রিজন মানে কি? কারণ। তাহলে এটার উদাহরণটা কি হবে? These clauses generally use subordinating conjunction like because, unless এবং since। এই তিনটা শব্দ দেখলে আমরা সচরাচর সাবঅর্ডিনেটিং কনজাংশনটা ইউজ হয় এই রিজনের ক্ষেত্রে। এই তিনটা সাবঅর্ডিনেটিং কনজাংশন বিকজ, আনলেস এবং সিন্স, এই তিনটা কনজাংশন দেখলেই আমরা বুঝে যাব এটা আসলে রিজন বোঝাবে, কারণটা বোঝাবে। আচ্ছা, we number 1 দেখেন এক্সাম্পল, we adopted these 2 cats because they are in a bonded pair। বিকজ মানে যে কারণ, তাহলে বোঝা যাচ্ছে এই পুরোটাই হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ রিজন, কারণ অ্যাডভার্ব হিসেবে কাজ করছে, বিকজ থেকে বন্ডেড পেয়ার পর্যন্ত অ্যাডভার্ব হিসেবে কাজ করছে। কেন? কারণ এই অ্যাডপ্টেডকে মডিফাই করছে। আমরা কেন অ্যাডপ্ট করলাম? কারণ তারা একটা বন্ডেড পেয়ার, হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজেস অফ রিজন। নাম্বার বি দেখেন, হি ইজ অ্যামেজিং অ্যাট বিলিয়ার্ডস সিন্স হি স্পেন্ট হিজ ইউথ ওয়ার্কিং ইন এ পুল হল। সে কিন্তু বিলিয়ার্ড খেলাতে খুব ভালো, খুবই চমৎকার খেলে, কারণ সিন্স, যে কারণ বোঝাচ্ছে। এখানে কিন্তু সিন্স 1990 ওটা না, এখানে সিন্স মানে কারণ বোঝাচ্ছে। কারণ হি স্পেন্ট হিজ ইউথ, তার পুরো যৌবনটাই সে কি একটা পুল হলে কাজ করে কাটিয়ে দিয়েছে, এই কারণে সে বিলিয়ার্ডটা খুব ভালো পারে। অ্যাডভার্বিয়াল ক্লজেস অফ টাইম, তাহলে এখন টাইম বোঝাবে যেটা, সেটা নিশ্চয়ই বোঝা যাচ্ছে, নাম দেখেই বোঝা যাচ্ছে। অ্যাডভার্বিয়াল ক্লজেস অফ টাইম কমিউনিকেট ওয়েন দি অ্যাকশন ইন এ সেন্টেন্স টেক্স প্লেস। কখন? ওয়েন এর উত্তর পাবো আমরা, তাহলেই বুঝতে হবে এটা অ্যাডভার্বিয়াল ক্লজেস অফ টাইম। নাম্বার এ, বিফোর শি গট হোম শি কল্ড অ্যান্ড অর্ডার্ড এ পিৎজা। তাহলে সে যখন বাসায় ঢোকার ঠিক আগে সে কল এবং অর্ডার করলো একটা কি? পিৎজা অর্ডার করলো। তাহলে কখন? বিফোর শি গট হোম, ঠিক বাসা ঢোকার আগে। দে অ্যাসেম্বলড, ড্রেসড অ্যান্ড মার্চড আউট অ্যাজ দি ব্যান্ড প্লেড। এখানে অ্যাজটা কিন্তু একটু ট্রিকি, অ্যাজটা এখানে বোঝাচ্ছে একই সাথে সাইমালটেনিয়াসলি বোঝাচ্ছে যে তারা অ্যাসেম্বল করলো, তারা ড্রেস আপ করলো এবং মার্চ আউট। তারা, আমরা দেখি না যে একটা ব্যান্ড, ওই যে বিভিন্ন অনুষ্ঠানে ব্যান্ড প্লে করে, একটা ড্রাম বাজে বা যে সবাই একসাথে প্যারেড করে, ঠিক সেটা বোঝাচ্ছে যে তারা একই সাথে তারা মার্চ করলো, ড্রেস আপ করলো, অ্যাসেম্বল করলো এবং যখন ব্যান্ডটা প্লে করছিল। এখানে অ্যাজ মানে হচ্ছে একই সাথে বোঝাচ্ছে, এখানে কিন্তু অ্যাজ মানে কারণ বোঝাচ্ছে না, এখানে টাইমটা বোঝাচ্ছে অ্যাজ, সাইমালটেনিয়াসলি। যখন আপনি ওয়েন এর উত্তর পাবেন, ওয়েন দিয়ে প্রশ্ন করতে হবে, তাহলেই বুঝতে হবে এটা অ্যাডভার্বিয়াল ক্লজেস অফ টাইম। আচ্ছা, নাম্বার 4, অ্যাডভার্বিয়াল ক্লজেস অফ পারপাস। পারপাস দিয়ে বোঝা যাচ্ছে যে কোনো একটা উদ্দেশ্য যখন, লক্ষ্য যখন সাধন হবে তখন হবে হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজেস অফ পারপাস। তাহলে কি দেখি, নাম্বার 1 এক্সাম্পল দেখলে আমরা ক্লিয়ার হয়ে যাব। উই স্টাডিড অল নাইট সো
উই উড পাস দি এক্সাম। এখানে সো দিয়ে বোঝাচ্ছে আসলে যাতে করে আমরা পরীক্ষাতে পাশ করি, আমরা সারা রাত জেগে পড়াশোনা করলাম যাতে করে আমরা পরীক্ষাতে পাশ করি। তো এই সো থেকে শুরু হয়ে পুরোটাই কি একটা পারপাস বোঝাচ্ছে। সো এটা অ্যাডভার্বিয়াল ক্লজেস অফ পারপাস। নাম্বার বি দেখেন, সো দ্যাট দে কুড ইজ দি ট্রাফিক ফ্লো, কমা দ্য ইভেন্ট অর্গানাইজার স্প্লিট দ্য গ্রুপ ইন্টু 3 কোহর্টস। এখানে কোহর্টস মানেটা কি, 3টা দল। কোহর্টস মানে ছোট গ্রুপ অফ পিপল, একই উদ্দেশ্য সাধনের জন্য যখন মানুষ দল গঠন করে তখন সেটাকে বলা হয় কোহর্টস। তাহলে কি বলছে, সো দ্যাট দে কুড ইজ দ্য ট্রাফিক ফ্লো, ট্রাফিক ফ্লোটা খুব ইজ করার জন্য, ট্রাফিক ফ্লো যাতে না হয় এই কারণে ইভেন্ট অর্গানাইজাররা কি করলো, 3টা দলে ভাগ করে ফেললো গ্রুপটাকে। তাহলে কি এখানে উদ্দেশ্যটা সাধন হলো, সো দ্যাট দে কুড ইজ দ্য ট্রাফিক ফ্লো। এখানে কমা কেন হলো বলুন তো? কমাটা হলো কারণ হচ্ছে এইটা সো দ্যাট, এটা একটা ডিপেন্ডেন্ট ক্লজ, ডিপেন্ডেন্ট ক্লজটাকে আমরা সামনে এনেছি, এই কারণে কমাটা দিতে হয়েছে। এই যে উপরের সেন্টেন্সে দেখেন আমরা কিন্তু সামনে আনি নেই, ডিপেন্ডেন্ট ক্লজটা শেষ ছিল, এই কারণে কোনো কমা বসেনি। সো এই কারণে এখানে কমাটা দিতে হবে। আচ্ছা, এখন আমরা দেখি 7 নম্বর প্রকারভেদ, অ্যাডভার্বিয়াল ক্লজেস অফ কম্প্যারিজন। তুলনা করার ক্ষেত্রে একটা অ্যাডভার্বিয়াল ক্লজ আছে যার মাধ্যমে তুলনা বোঝায়। একরকম হচ্ছে দেখেন অ্যাডভার্বিয়াল ক্লজেস অফ কম্প্যারিজন অফ ডিগ্রি, একটা ডিগ্রি দিয়ে আমরা প্রকাশ করতে পারি। আরেকটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজেস অফ কম্প্যারিজন অফ ম্যানার, কিভাবে, হাউ, সেটা দ্বারাও আমরা কম্পেয়ার করতে পারি। এক্সাম্পল দেখলে বুঝবেন আসলে পার্থক্যটা কোথায়। নাম্বার এ দেখেন, ডিগ্রি দিয়ে যদি হয় তাহলে নাম্বার এ, ফেলিক্স ইজ অ্যাজ গুড অ্যাট ভিডিও গেমস অ্যাজ হি ইজ গুড অ্যাট ওয়েট লিফটিং। তাহলে এখান থেকে শুরু, অ্যাজ হি ইজ গুড অ্যাট ওয়েট লিফটিং, অর্থাৎ ফেলিক্স ভিডিও গেমে যেরকম ভালো ঠিক সে কিন্তু ওয়েট লিফটিংয়েও ভালো। তাহলে এখানে ডিগ্রিটা কি, সমান সমান, অ্যাজ, বেটার না কিন্তু, বেটার বা ওয়ার্ডস। তো এখানে ডিগ্রিটা হচ্ছে সমান সমান, সে ভিডিও গেমসেও ভালো এবং কি ওয়েট লিফটিংয়েও একই রকম ভালো। বি হচ্ছে দেখেন, উই এক্সপেক্টেড দি আফটারনুন ক্লাসেস টু পারফর্ম ওয়েল অন দি টেস্ট দ্যান দি মর্নিং ক্লাস ডিড। এখানে কিন্তু কম্প্যারেটিভ ডিগ্রি আছে, আমরা ডিগ্রি যেহেতু এটা পজিটিভ ডিগ্রি, এখানে কম্প্যারেটিভ ডিগ্রি এবং সুপারলেটিভ ডিগ্রি। যারা ডিগ্রি বুঝেন তারা আমরা জানি যে 3 ধরনের ডিগ্রি হয়, পজিটিভ ডিগ্রি, কম্প্যারেটিভ এবং কি সুপারলেটিভ। তাহলে পজিটিভ হচ্ছে কি সমান বোঝায়, কম্পেয়ার মানে একটু কি বেশি, তাহলে কি এই যে এই জন্য দেন আছে, মর্নিং ক্লাসের থেকে ভালো করার কথা ছিল, আমরা এক্সপেক্ট করলাম যে ক্লাসটা কি করবে, আফটারনুন ক্লাসটা মর্নিং ক্লাসের থেকে ভালো করবে। তাহলে এখানে দেন যেহেতু আছে তাহলে কি এটা কম্প্যারেটিভ ডিগ্রি, এই কারণে যে ডিগ্রি আছে, ডিগ্রি দিয়ে আমরা বুঝতে পারি কম্পেয়ার করার। আচ্ছা, এখানে ম্যানার দিয়ে আমরা দেখি এক্সাম্পল এ, দ্য ইভেন্টস আনফোল্ডেড অ্যাজ দি ওরাকল প্রফেসাইজড। তাহলে অ্যাজ দি ওরাকল প্রফেসাইজড, ঠিক এখানে আন্ডারলাইন, অর্থাৎ এই ঘটনাগুলো একইভাবে হচ্ছিল যেটা আসলে ওরাকল প্রেডিক্ট করেছিল, যে আগে থেকেই বলে দিয়েছিল, ঠিক সেরকমই হচ্ছিল। মাই ওয়েডিং ভাউজ ওয়েন্ট অ্যাজ ওয়েল অ্যাজ আইড হোপড, অর্থাৎ আই হ্যাড হোপড হবে, অর্থাৎ আমার বিয়ের অনুষ্ঠানগুলো ঠিক ভালো যাচ্ছিল যেভাবে আমি আশা করেছিলাম। তাহলে এখানে ম্যানারটা কি হলো, কেমন যাচ্ছিল, আপনি উত্তর পেতে হবে, হাউ এর উত্তর কি পাচ্ছি কিনা, কীরকম হয়েছিল, মাই ওয়েডিং ভাউজ কীরকম হয়েছিল, ঠিক যেরকম আমি আসলে আশা করেছিলাম। তো এটা হচ্ছে ম্যানার। তো আসলে প্রশ্ন কিন্তু আপনার এইভাবে আসবে না যে কোনটা অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কম্প্যারিজন অফ ম্যানার, এভাবে আসবে না, আসবে হচ্ছে উদাহরণ দিয়ে দিবে, এই এক্সাম্পল সেন্টেন্স দিয়ে দিবে এবং আপনাকে বলবে কোনটা অ্যাডভার্ব, কোনটা অ্যাডভার্বিয়াল ক্লজ বের করো, অর্থাৎ সেই সেন্টেন্সে কোনটা অ্যাডভার্ব। ঠিক কনসেপ্ট খুব ভালো ক্লিয়ার না হলে মানে পার্থক্য করে অ্যান্সার করে আসতে পারবেন না। সো এই কারণে আমাদের ভিতরটা আমরা জানবো এবং প্রচুর এক্সাম্পল সলভ করব, তাহলে আসলে ক্লিয়ার হয়ে যাবে। 8 নম্বর অর্থাৎ সর্বশেষ
যে প্রকারভেদ আছে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কনসেশন। কনসেশন শব্দটার অর্থই হচ্ছে কোনো কিছু অ্যাকসেপ্ট করে নেওয়া। তাহলে দেখবেন কনসেশন স্পিচ হয় পলিটিক্যাল, যখন একটা কনসেশন স্পিচ বলতে কি বোঝায়, রাজনীতির ক্ষেত্রে আছে যখন কোনো একটা নির্বাচনে যে হেরে গেছে সেই পার্টি অর্থাৎ বিরোধী দল হচ্ছে কনসেশন স্পিচ দেয়, অর্থাৎ কি একটা অ্যাকসেপ্টেন্স এবং একটা মেনে নেওয়ার মতো, একটা স্বীকৃতি প্রদান করার মতো একটা স্পিচ যখন হয় তখন সেটাকে বলা হয় কনসেশন স্পিচ অফ দি পলিটিক্যাল পার্টি। তো ওইটা দিয়ে মনে রাখতে পারেন, অর্থাৎ মেনে নেওয়া। তাহলে দেখি, ইন অ্যান অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কনসেশন দ্য রাইটার একনলেজেস অর অ্যাডমিটস এ ফ্যাক্টর দ্যাট মডিফাইজ দি মেইন ক্লজ, অর্থাৎ মেইন ক্লজকে মডিফাই করে। একটা সেন্টেন্সের মেইন ক্লজ যেটা, সেটাকে পুরো ক্লজটাকে মডিফাই করে এবং একটা ফ্যাক্টর মেনে নেওয়া অথবা স্বীকৃতি দেওয়া। তাহলে আমরা উদাহরণ দেখলে বুঝতে পারবো। Despite how I had good intentions, the interaction went horribly wrong. তাহলে মেইন ক্লজ কোনটা? The interaction went horribly wrong. আমাদের কথাবার্তা কিন্তু কি হলো? হরিবলি, জঘন্যভাবে খারাপ হয়ে গেল। কিন্তু যদিও ডেসপাইট আই হ্যাড গুড ইন্টেনশন, যদিও আমার ইচ্ছে কিন্তু আমার সদিচ্ছা ছিল, আমার হাজারো সদিচ্ছা থাকা সত্ত্বেও আমাদের ইন্টারাকশনটা খুবই খারাপ হয়েছিল। তাহলে কি আমরা মেনে নিলাম একটা ফ্যাক্টর, যে অ্যাডমিট করলাম একটা ফ্যাক্টর যেটা আসলে পুরো সেন্টেন্স এই মেইন ক্লজকে মডিফাই করছে। বি নাম্বার দেখেন, দ্য ডিপার্টমেন্ট হেড হায়ার্ড দি ফার্স্ট পারসন they interviewed though 20 people applied for the job. তাহলে কি মেনে নিলাম? যে যদিও 20 জন কিন্তু অ্যাপ্লাই করেছিল জবটাতে, দ্য ডিপার্টমেন্ট হেড কিন্তু কি প্রথম মানুষটাকেই, প্রথম যে ইন্টারভিউ দিয়েছে তাকে কিন্তু হায়ার করে ফেললো। তাহলে পুরো মেইন ক্লজ কি? দ্য ডিপার্টমেন্ট হেড হায়ার দি ফার্স্ট পারসন দে ইন্টারভিউ, এটা একটা মেইন ক্লজ এবং একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এখন কোন জিনিসটা মডিফাই করছে দেখেন, দো 20 পিপল অ্যাপ্লাইড ফর দি জব। তাহলে একটা নতুন একটা ফ্যাক্টর আমরা স্বীকার করে নিলাম যে যদিও 20 জন অ্যাপ্লাই করেছিল। ঠিক আছে, আই গেস আমরা কভার করেছি অ্যাডভার্বিয়াল ক্লজের যত প্রকারভেদ আছে, আশা করি বুঝতে পেরেছেন। পিডিএফ আকারে যে লেসনটা দেওয়া হবে সেটা বারবার দেখে চোখ বুলাবেন এবং এক্সাম্পলগুলো বারবার দেখবেন। রুলগুলো এত মনে রাখা যায় না, রুলগুলো একবার পড়বেন, এক্সাম্পলগুলো বারবার পড়বেন যতক্ষণ না ক্লিয়ার হচ্ছেন। আশা করি পরে আর কোনো সমস্যা থাকবে না অ্যাডভার্বিয়াল ক্লজের উপরে অথবা ক্লজ ওভারঅল। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আজকের জন্য এ পর্যন্তই। সবাইকে শুভকামনা। আসসালামু আলাইকুম।